স্মার্ট অবজেক্ট বেসিক্যালি একটা লেয়ারের নাম, একটা লেয়ারের স্টাইল বা একটা ধরন আমরা বলতে পারি। স্মার্ট অবজেক্ট কখন তৈরি হয়, কিভাবে তৈরি হয়, কি বেনিফিট, সেটা নিয়ে একটু ডিসকাস করব। আমরা ইলাস্ট্রেটর থেকে যখন কোনো ফাইল নিয়ে আসবো, কোনো ডিজাইন অথবা লোগো হোয়াট এভার যেটি আমরা ইলাস্ট্রেটরে তৈরি করি, সেটা আমরা ফটোশপে যখন আনবো অনেকগুলো ওয়েতে আনা যায়। তার মধ্যে একটা হলো স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টের সুবিধা হলো এটা ইন্ডিপেন্ডেন্ট একটা ফাইল হিসেবে থাকবে। সে নিজস্ব একটা ফাইল, ইন্ডিপেন্ডেন্ট তো বুঝতেছি তাই না, সে একটা স্বতন্ত্র ফাইল হিসেবে থাকবে। এটার স্পেশালিটি হলো আপনি এখানে মডিফাই করতে পারবেন। কি মডিফাই করতে পারবেন? কালার মডিফাই করতে পারবেন, সাইজ মডিফাই করতে পারবেন, কিন্তু মেইন ফাইলটা আপনি চেঞ্জ করতে পারবেন না। যদি মেইন ফাইলটা মডিফাই করতে হয় তাহলে আপনাকে রুটে যেতে হবে, মানে অরিজিনটা যেতে হবে। স্মার্ট অবজেক্টের দুই ধরনের ফাইল নিয়ে কাজ করা যায়। একটা হলো ইলাস্ট্রেটর ফাইল হতে পারে, একটা ফটোশপের ফাইল হতে পারে, মানে ইমেজ হতে পারে, যে কোনো ফটোশপের ফাইলও হতে পারে। বেসিক্যালি আমরা ইলাস্ট্রেটর ফাইলটা খুব বেশি ইউজ করি মেইনলি কাজের সময়। মনে করেন একটা লোগো আমরা ইউজ করেছি, লোগোটা স্মার্ট অবজেক্ট হিসেবে আছে, কালার চেঞ্জ করেছি, সাইজ চেঞ্জ করেছি, কখনো মনে হলো যে আমার লোগোটাই চেঞ্জ করা দরকার, কিছু একটা চেঞ্জ করা দরকার। সেই ক্ষেত্রে আমি যদি চেঞ্জ করতে চাই, লেয়ারে ডাবল ক্লিক করলে সেটা চলে যাবে হলো ইলাস্ট্রেটরে। ফাইলটা ইলাস্ট্রেটরে খুলবে এবং ফাইলটা হবে তার নিজস্ব ফাইল। এটা কোথাও সেভ করতে হবে না। ফাইলটা যখন সেভ হবে, সে সেভ হয়ে অটোমেটিকলি আবার ফটোশপের লেয়ারে চলে আসবে, মানে সে ভার্চুয়ালি তার ফাইলটা থাকবে, সে কোথাও সেভ হয়ে থাকবে না হার্ড ডিস্কের। ফটোশপের যে ফাইলটাতে আপনি সেভ করবেন সেই ফাইলের মধ্যে সে থাকবে। পয়েন্টটা কি বুঝতে পেরেছে কিনা? যেটা এরকম হবে না যে আপনি হার্ড ডিস্কে কোথাও সেভ করবেন। অনেকের কনফিউশন হয়, আমি ইলাস্ট্রেটর খুললাম, সেভ করলাম, কিন্তু দেখালো না যে কোথায় সেভ হলো। সেভটা সরাসরি চলে আসবে হলো ফটোশপের ফাইলের মধ্যে। সো আপনাকে আলাদা কোনো জায়গায় সেভ করার প্রয়োজন হবে না। ঠিক এরকম যখন ফটোশপের কোনো একটা ফাইল স্মার্ট অবজেক্ট হিসেবে আসবে, ইমেজ হতে পারে, একটা ফাইলও হতে পারে, তখন একই অ্যাটিটিউড হবে। সে আলাদা করে কোনো একটা জায়গায় সেভ হবে না, ফটোশপের লেয়ারে চলে আসবে। সেই বিষয়টি আমরা দেখবো এখন কিভাবে কাজ করে। এটা যদি মনে করি আমার একটা লোগো, এটাই লোগো, এটা যে অবস্থায় আছে আমি সিলেক্ট করবো, সিম্পলি সিলেক্ট করে এখান থেকে কপি করব। দেন ফটোশপে এনে যখন পেস্ট করবো, সে অনেকগুলো ফরম্যাট চাবে, 4টা ফরম্যাট। তার মধ্যে একটা হলো স্মার্ট অবজেক্ট, পিক্সেল, পাথ, আর একটা হলো শেপ লেয়ার। আজকে শেপ লেয়ারটা আমরা দেখবো, যেহেতু আমরা স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করছি, এটা নিয়ে ডিসকাস করি। স্মার্ট অবজেক্ট হিসেবে আমরা এটা আনবো, জাস্ট ক্লিক। এখন এটা পেস্ট করার পরে এসে আপনাকে দেখাবে যে আপনি কি হিসাবে বা কীরকম সাইজে নিতে চান। যেহেতু এটা ইলাস্ট্রেটর ফাইল, সো এটা বড় ছোটোর কোনো বিষয় নেই। আপনি যত বড়ই করেন, যত ছোট করেন, সে ফাটবে না। সো আমি যে কোনো সাইজে নিতে পারি। নেওয়ার পরে ফটোশপে যে ইলাস্ট্রেটরে যে ফাইলটা আছে এটাকে আমি ক্লোজ করে দিব। তার মানে এখন এটা কোনো ডিপেন্ডেন্সি নেই। আমরা চলে আসলাম ফটোশপে। ফটোশপে লোগোটা আছে ব্ল্যাক কালার। আমার মনে হলো না, আমার এই ইমেজের সাথে ব্ল্যাক কালারটা মানায় না, আমার এখানে অন্য কালার করা দরকার। সেক্ষেত্রে আপনি কি ডিরেক্টলি কালার করতে পারবেন? ডিরেক্টলি কালার করার অপশন নাই। আপনি যদি এখানে অল ব্যাক স্পেস দেন, কাজ করবে না। সেই ক্ষেত্রে শুধুমাত্র কালার করার জন্য বা এই ইফেক্টগুলো দিয়ে আপনি এটাকে মডিফাই করতে পারেন। আমরা কালার ওভারলে দিতে পারি। এখানে রেড কালার আছে, আমরা যদি ডিফারেন্ট কালার করতে চাই, ইয়েলিশ করতে চাই, তার মানে কালার চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমরা এটাকে ছোট বড় করতে চাই, অনায়াসে করতে পারি, কিন্তু এখানে মার্কওয়ে টুলটা কাজ করবে না। আপনি মার্কওয়ে টুল দিয়ে সিলেক্ট করে যদি ডিলিট করতে চান, তখন সে আপনাকে মেসেজ দেবে, হ্যাঁ, দ্য স্মার্ট অবজেক্ট ইজ নট ডিরেক্টলি এডিটেবল, মানে আপনি এটাকে ডিরেক্টলি এডিট করতে পারবেন না, কোনো অপশন নেই। হ্যাঁ, এখানে ডিরেক্টলি ফিল করতে পারবেন না, কপি করতে পারবেন শুধু। আপনি একটু সিলেক্ট আছে, কপি করেন, কন্ট্রোল সি দিলেন, অথবা এখান থেকে কপি করেন, বাইরে ক্লিক করে যদি পেস্ট করেন, সেইটুকু জায়গা পেস্ট হবে। কিন্তু সেই এইটুকু জায়গা কি হিসাবে পেস্ট হবে? নর্মাল লেয়ার হিসেবে, স্মার্ট অবজেক্ট হিসেবে না। এটা নর্মাল, অ্যাজ এ নর্মাল লেয়ার। এটা যদি আপনি ধরে টানেন, ফেটে যাবে। দেখছেন ঘোলা হয়ে গেছে না? নিচেটা দেখেন, যত বড় করি নিচেটা কিন্তু ঘোলা হবে না, কারণ এটা নর্মাল লেয়ার হিসেবে আছে। এটা আমি ফেলে দিলাম। এখন যদি আমি মডিফাই করতে চাই, যে না, আমি যে লোগোটা বানিয়েছি মাঝখানে আমি অন্য একটা শেপ দিতে চাই, এই লোগোটা আমার পছন্দ হয়নি, এখন যদি ডাবল ক্লিক করি, সে খুলবে, ইলাস্ট্রেটর এসে খুলেছে। এবং এখানে দেখেন নামটা হয়ে গেছে ভেক্টর স্মার্ট অবজেক্ট। কি কারণে হয়েছে? ফটোশপে কিন্তু তার নামটা তাই আছে, ভেক্টর স্মার্ট অবজেক্ট নামে আছে। যদি আপনি এখানে নামটা চেঞ্জ করে দেন, এখানে নামটা চেঞ্জ হয়ে যাবে, এই ফাইলের নামও একই রকম হবে। আচ্ছা, এখন আমরা চাই এখানে একটু ডিফারেন্ট ডিজাইন করার জন্য।
আমি যদি এখানে হোয়াইট দিয়ে কাজটা করি, যে সমস্যাটা হবে যে ওইখানে ট্রান্সপারেন্ট হবে না, কিন্তু আমি ট্রান্সপারেন্ট করতে চাই। তাহলে কি করবো? ট্রান্সপারেন্ট করতে হলে মনে আছে আপনাদের? হ্যাঁ, কপি করতে হবে। কম্পাউন্ড পাথ করলে হবে না? আমরা কম্পাউন্ড পাথ করেছি, এখন টেস্ট করি যে হলো কিনা ট্রান্সপারেন্ট। এই যে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তাই না? এখন আমরা যদি সেভ করে দিই এবং ক্লোজ করে দিই, সে কোনো লোকেশন দেখায়নি যে কোথায় যাবে, সে চলে আসছে ফটোশপে। এবং দেখেন আমি যে এডিটটা করেছি, মডিফাই করেছি, কিছু করা ছাড়াই কিন্তু এখানে আপডেট হয়ে গেছে। বিষয়টা কি বোঝাতে পেরেছি আপনাদের? আচ্ছা, নাইস। ঠিক আছে, এই ডিজাইনের মধ্যে হয়তো আমরা একটা ইমেজ নিব, যে ইমেজটা এটা রেজলিউশন আছে 2800 অনেক বিশাল, এটা 1920 করি, 1920x1200 আছে। আমি এখন কপি করে নিয়ে আসলাম। এই ছবিটা কিন্তু অনেক বড় যেটাতে কাজ করছি, তো এটা আসলে ঠিক না। বেটার হলো আমি একটা ডকুমেন্ট নেই যেটা 1920 বা এখানে হয়তো 1500 নিলাম, এটা নিয়ে আমি কাজ করবো। এর মধ্যে আমি স্লাইডারের জন্য ইমেজটা নিয়েছি, কথার কথা, অথবা থাম্বনেলের জন্য। সে 1920-এ ফিট করে দিয়েছে, কিন্তু ইমেজটা আমার ইউজ করা দরকার ছোট করে। এখন যদি আমি ইমেজটাকে কোনো কারণে এরকম থাম্বনেলের মতো করি, ছোট করি, তখন আবার যখন এটাকে মডিফাই করা দরকার হবে বা বড় করা দরকার হবে, কি হবে? দেখছেন, চেহারাই ক্লিয়ার বোঝা যাচ্ছে না, ঘোলা হয়ে গেছে, তাই না? উপরে যদি পেস্ট করে দেখেন দুটোর পার্থক্য, এটা শার্প, এটা ঘোলা। তো এই রকম সমস্যা যেন আমাদের পড়তে না হয়, সেই জন্য আমরা যে কাজটা করব, এই ইমেজটাকে মানে এই লেয়ারটাকে ধরে রাইট বাটন ক্লিক করে দেখেন কনভার্ট টু স্পট অবজেক্ট আছে, লেয়ারটাকে। এখন এটাকে ধরে যদি আমরা ছোট করি, মনে করেন একদম পুস্কা বানালাম এইটুকু, আমি কিন্তু থাম্বনেল হিসেবে এটাকে ইউজ করব। কটা নিতে পারবো, এটাকে আমরা কপি করতে পারবো, একাধিক কপি করতে পারবো, করে ইউজ করলাম। এখন এই যে ইমেজটা আছে, এটা যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে দেখেন কি পাবো, যে আমরা অরিজিনাল সাইজটা নিয়েছি 1920x1200, সেই সাইজটাই আছে, কিন্তু থাম্বনেলটা কিন্তু ছোট, থাম্বনেলটা কিন্তু ছোট। এটাকে মডিফাই করতে হলে কিন্তু আপনাকে এইখানে মডিফাই করতে হবে। কোনো কারণে হয়তো আপনি চান যে এখানে একটা স্ট্রিপ দেওয়ার জন্য বা কোনো একটা জিনিস দেওয়ার জন্য, ইভেন এটাকে যদি আপনি ফটোশপ ফাইল হিসেবে নিতে চান, নতুন একটা লেয়ার নেন, সেভ দেন, তখন কিন্তু সেভ হচ্ছে, নতুন লেয়ার হিসেবেই থাকছে, সেভ হলো, ক্লোজ করলাম। এই থাম্বনেলের মধ্যে কিন্তু আপনি সেই জিনিসটা পাবেন। এখন যে কোশ্চেনটা আসতে পারে যে এই ইমেজটা এখন বড় করলে কি হবে, তাই না? আমরা একটু বড় করে দেখি কি হয়। এটা নেই, আগেটার মতো খোলা হয়েছে না, অ্যাজ ইট ইজ আছে। বিষয়টা কি ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? একটু কম যদি না থাকে বা ডগ থাকে, কি করবেন? এটা টান দিয়ে এরকম নিচে নিয়ে আসবেন, দেখেন আলাদা হয়ে গেছে। এটাও ডকিং করা আছে, টান দিয়ে নিচে নিয়ে আসেন, তাহলে আলাদা হয়ে গেল, দুইটা আছে। এখন এই ডকুমেন্ট আনটাইটেল 1 থেকে আমি এখানে নিব, এই আগে অন্য একটা ডকুমেন্টে নিব। কয়টা নিব? এখানে একটা লেয়ার আছে, এখানে একটা লেয়ার আছে, এগুলো দেখা যাচ্ছে না, এখানে একটা লেয়ার আছে, তিনটা লেয়ার আছে, তাই না? তিনটা যদি আমরা এট এ টাইম নিতে চাই, আসলে কপি করে নেওয়া যাবে? নর্মাল তো কপি করে আমরা নিলে একটা একটা ইমেজ যায়, তাই না? এখানে তিনটা সিলেক্ট করতে পারেন, তিনটা সিলেক্ট করে এখানে ড্র্যাগ করে দেখেন, এখানে যখন ড্র্যাগ করছি একটা কালার, ইয়েলো কালার চলে আসছে বা একটা সিলেক্টেড কালার আছে, দেখেন এখন কালারটা নাই, যখন উপরে আসছে তখন কালারটা আছে, দেখতে পাচ্ছেন? আমি যখন ছেড়ে দিব তখন তিনটা লেয়ার এখানে চলে আসছে, এই দেখেন তিনটা লেয়ার সিলেক্টেড অবস্থায় আছে। এখন একটা কোশ্চেন হলো, সে কোথায় আসবে? আপনার যে লেয়ারটা লাস্ট সিলেক্ট থাকবে সেই লেয়ারটার উপরে আসবে। মনে করেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে, আপনি যদি আবার এই তিনটাকে নিয়ে আসেন, দেখেন কোথায় আছে, ব্যাকগ্রাউন্ডের উপরে আসছে, স্মার্ট অবজেক্টের নিচে। তার মানে হলো যখন আপনি মুভ করবেন, যে ডকুমেন্টে নিয়ে যাবেন সেই ডকুমেন্টের যে লেয়ারটা সিলেক্ট থাকবে তার ঠিক উপরে আসবে। কারণ আপনি এখন হয়তো একটা দুইটা লেয়ার নিয়ে কাজ করছেন, একটা ডকুমেন্ট যখন আমরা বানাবো হয়তো দেখেন 1000 লেয়ার আছে, তখন আপনি খুঁজে পাবেন না কোথায় যাচ্ছে, আমি ড্রাগ এন্ড ড্রপ করে আনলাম, কোথায় গেল। সেক্ষেত্রে যেখানে আনতে চান আগে ওই জায়গাটা সিলেক্ট করবেন, যে আমি এই ডকুমেন্টের হয়তো লোগোর নিচে আনতে চাই, তাহলে লোগোর নিচে যে অবজেক্টটা থাকবে বা লেয়ারটা থাকবে সেটা সিলেক্ট করবেন।
দেন অন্য ডকুমেন্ট থেকে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলে ওই জায়গাটায় চলে আসবে। এটাকে একটু প্র্যাকটিস করবেন, এটুকু ডুপ্লিকেট করা যায়। তার মধ্যে একটা হলো আপনি যে লেয়ারটা ডুপ্লিকেট করতে চান, মনে করেন ডুপ্লিকেট করবেন, এটাকে ধরে যদি নিউর উপরে ছেড়ে দেন, দেখেন একটা ডুপ্লিকেট হয়ে গেছে, একই জায়গায় বসেছে, এবং আপনারা যদি সরান দেখেন দুইটা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটু জিনিস দেখাই নিই, তারপরে প্র্যাকটিস করেন। এখন এই ডুপ্লিকেট করার একটা টেকনিক আছে, যে এখানে দুইটা ডকুমেন্ট খোলা আছে, তাই না আমার এখানে। এখন আমি এখানে ডুপ্লিকেট করে, এখানে দেখেন রাইট বাটন যদি ক্লিক করেন লেয়ারের কোথায়, ঠিক এই জায়গাটায় এই লেখা যে আছে তার উপরে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার বলে একটা কথা আছে। আপনি যখন সিলেক্ট করবেন একটা মেসেজ আসবে, আসলে এখানে ডেস্টিনেশন লেখা আছে, ডেস্টিনেশন কোথায় যাবে, সে কি যেই লেয়ার সিলেক্ট আছে মানে যে ডকুমেন্ট সিলেক্ট আছে এটা দিয়ে ডুপ্লিকেট হবে, নাকি পাশে যেটা খোলা আছে সেটাতে যাবে, নাকি নতুন একটাতে যাবে। তার মানে এখানে তিনটা কন্ডিশন আছে। এখানে তো দুইটা খোলা আছে, একটা হলো নিজস্ব আর একটা হলো পাশে খোলা আছে। যদি আপনার এরকম 10টা খোলা আছে তাহলে 10টা নামই পাশাপাশি দেখাবে, যতগুলো খোলা থাকবে সবগুলোই দেখাবে, যেটা আপনি সিলেক্ট করবেন সেখানে এসে কপি হয়ে চলে যাবে অটোমেটিকলি। আমি 3টা করে দেখাই আপনাদের, টেকনিকটা দেখেন। আমি এটা সিলেক্ট করেছি, দেন ওকে করলে এই যে ডুপ্লিকেট হয়ে চলে আসছে এখানে। আচ্ছা, আরেকটা হলো রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে আমি যদি এই আনটাইটেল 1 আছে এটাই সিলেক্ট করা থাকে, ওকে করেন, দেখেন আরেকটা উপরে ডুপ্লিকেট হয়ে গেছে এই যে। আচ্ছা, আরেকটা টেকনিক হলো যদি আমরা ডুপ্লিকেট করে নিউতে ক্লিক করি তাহলে কি হয়, এখানে একটা নতুন ডকুমেন্টের নামও দিতে পারি, অথবা খালি রাখলেও কোনো সমস্যা নাই, ওকে করব, দেখেন নতুন একটা ডকুমেন্ট হয়ে গেছে, নতুন একটা ডকুমেন্ট আসছে, এখানে অন্য কিছু নেই, শুধু স্মার্ট অবজেক্টটাই আছে, এবং এটার নাম হয়েছে আনটাইটেল 2। আচ্ছা, দেখেন এখানে শেপ টুল আছে, অ্যাজ লাইক ইলাস্ট্রেটরের মতো রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগনাল, লাইন, আর এখানে আছে কাস্টম টুল। আচ্ছা, এখানে যে বোঝার বিষয়টা আছে সেটা হলো আপনি যখন এই টুলটা নেবেন তখন এখানে দুইটা কন্ডিশন আসবে, তিনটা কন্ডিশন। এটা কি শেপ হবে, না পাথ হবে, না পিক্সেল হবে। আমরা কাজ করব শেপ টুল নিয়ে, নট পাথ আর পিক্সেল। ঠিক আছে, আমরা শেপ টুল নিয়ে কাজ করব, অবশ্যই শেপ সিলেক্ট থাকবে। আচ্ছা, এখানে দেখেন দুইটা পয়েন্ট আছে, একটা হলো ফিল কালার, একটা হলো স্ট্রোক কালার। যদি আপনি স্ট্রোক কালার দিতে চান সেক্ষেত্রে কিন্তু স্ট্রোক সিলেক্ট করতে পারেন, স্ট্রোকের হাইড উইথ সিলেক্ট করতে পারেন। তবে শেপ নিয়ে কাজ করার সময় 99.99% সময়ে আপনার স্ট্রোকটা না নেওয়াটা ভালো। কখনো স্ট্রোক ছাড়া হয় না, তখন শুধু স্ট্রোক নেবেন, আদারওয়াইজ স্ট্রোক সবসময় নান থাকবে। শেপ টুল নিয়ে যখনই আমরা কাজ করব আমরা স্ট্রোকটা সবসময় নান রাখবো, সেখানে আমার 0 থাক অথবা 1 থাক সেটা কোনো ইস্যু না, তাই না? এটা সবসময় নান রাখবেন। ফিল কালারটা হলো এখানে যখন ক্লিক করবেন ফিল কালারের অনেকগুলো অপশন আছে, একটা আছে নান মানে ফিল কালার থাকবে না। সলিড কালার, এখানে ক্লিক করলে সলিড কালারগুলো পাবেন, যেই কালার নিতে চান। আর রিসেন্ট ইউজ কালারগুলো এখানে দেখাবে। এখানে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টগুলো ইউজ করতে পারেন, গ্রেডিয়েন্ট কাস্টমাইজ করা যায়। তারপরে আছে প্যাটার্ন, প্যাটার্ন এখানে সিলেক্ট করা যায়, যে কোনো প্যাটার্ন নিয়ে আপনি ফিল কালার তৈরি করতে পারেন। আমরা ইনিশিয়ালি করব শুধুমাত্র সলিড কালার। সলিড কালার নিয়ে যখন একটা রেক্টেঙ্গেল ড্র করব সিম্পলি ইলাস্ট্রেটর রেক্টেঙ্গেলের মতো হবে। এই টুলটা, এই প্রপার্টিসটা হয়তো আপনাদের এখানে নাও আসতে পারে, আপনাদের ফটোশপের ভার্সনটা মনে হয় একটু পুরনো 6। হ্যাঁ, এটার স্পেশালিটি আমরা একটু পরে ডিসকাস করছি, শুধু এইটুকু কাজ আপনারা প্র্যাকটিস করেন। রেক্টেঙ্গেল সিলেকশন করার বিষয়টা এরকম হবে যে আপনি এখানে দুইটা টুল পাচ্ছেন। এই প্রথম যেটা আছে পাথ সিলেকশন টুল, এটা দিয়ে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, দেন আপনি এটা মুভ করতে পারেন। এটার কাজ হলো শুধুমাত্র মুভ করা। পরের যেটা আছে ডিরেক্ট সিলেকশন টুল, এটা ইলাস্ট্রেটর যেরকম কাজ করতে এখানে এরকমই কাজ করবে। কিরকম, আপনি দুইটা পয়েন্ট ধরে সরাতে পারেন, যে কোনো শেপকে রিশেপ করতে পারেন, এই কাজগুলো করবে এখানে। তবে এরকম রিশেপের কাজ সাধারণত কম আসে। এই ক্ষেত্রে যেটা করতে হয়, আপনি ছোট বড় যখন করবেন কখনোই কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করবেন না। শেপ যখন ছোট বড় করবেন সবসময় ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করবেন। আপনি যে পোর্শনটা সিলেক্ট করতে চান করে ধরে আপনি শিফট
অ্যারো যদি দেন তাহলে 10 পিক্সেল করে আগাবে, আর নর্মাল যদি দেন 1 পিক্সেল করে আগাবে। তাহলে আমরা ছোট বড় যখন করব খুব সহজ উপায় আছে, এখানে সাইজ লেখা যায়। আমার এখানে দরকার 200/50, আমি লিখে দিব, সাইজ হয়ে যাবে। এটা হলো বেস্ট ওয়ে। আদারওয়াইজ কখনো কখনো যখন আপনার দরকার হবে তখন এটা সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এরকম ছোট বড় করবেন, কন্ট্রোল টি দিয়ে করবেন না। হেডার বানালে প্রথমে আমি যেটা করতে পারি, হেডারটা আমি মেজার করি যে হেডারটা কত হতে পারে আনুমানিক। নর্মালি ওয়েবের হেডারগুলো যদি ফুল উইথ হয় তাহলে পুরোটাই হবে, এই মাথা থেকে ওই মাথা হবে 1920 হবে। আর হাইট হতে পারে মিনিমাম 70, ম্যাক্সিমাম হয়তো 120, 160 এরকম হতে পারে। তো যেহেতু আমরা এখন শিখছি তাহলে 1920 একটা সাইজ নিতে পারি। দেন হাইট আমরা 90 নেই, একটা আনুমানিক নিয়েছি। এখন এটা মিলানোটা আসলে মুশকিল যে আমার ঠিক মতো হচ্ছে কিনা, সেন্টার হলো কিনা। এর জন্য ছোট্ট একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হলো কন্ট্রোল এ দিবেন, দেখতে পাচ্ছেন সবাই? কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ দিলে দেখেন এখানে কি হয়েছে, মুভ টুলে থাকতে হবে, এই টুলে থাকলে হবে না, মুভ টুলে থাকবেন। এখন এই যে আমাদের অ্যালাইনমেন্ট টুলগুলো যেগুলো ইলাস্ট্রেটর শিখেছি সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। আমি টপ থেকে নিতে চাই তাহলে টপে ক্লিক করবেন, সেন্টারে আনতে চাই সেন্টারে ক্লিক করবেন। এখন কন্ট্রোল ডি দেন, ডি সিলেক্ট হয়ে গেছে। কীভাবে বুঝেন অ্যাকচুয়াল হলো কিনা? আপনি যে ডিরেক্ট সিলেকশনে আসেন, জুম করেন, দেখেন লাস্ট পয়েন্ট আছে, উপরেও লাস্ট পয়েন্ট আছে কিনা দেখেন, টেস্ট করে আছে। তার মানে একদিকে যেহেতু আছে আমার মেজারমেন্ট 1920, তাহলে অপোজিটও আছে। আপনি আরেকটা শেপ নেবেন যেটা হয়তো স্লাইডার বা অন্য কিছুর জন্য, আপনি ক্লিক করতে পারেন অথবা ড্র্যাগ করতে পারেন, কোনো সমস্যা নেই। ড্র্যাগ করে মনে হলো যে আমি এটা 360 আছে, আমি এটা 500/200 নিব, সাইজ করে নিতে পারেন। পরে যেটা আছে রাউন্ডেড রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল ইলাস্ট্রেটরের মতো ওই রাউন্ড করা যায় না এখানে। সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে রেডিয়াস আগে সিলেক্ট করতে হবে যে রেডিয়াস কত থাকবে। আপনি কি রেডিয়াস 10 রাখবেন বা কত রাখবেন? কিন্তু ফটোশপের নতুন ভার্সনগুলোতে কিছু সুবিধা দিয়েছে। আপনি রেডিয়াস হয়তো 10 নিয়েছেন, এখন মনে হলো না 10 আমার ঠিক মতো নাই, আমি হয়তো এটাকে 20 করব, এখান থেকে মডিফাই করা যাবে। কিন্তু CS6 যেটা আপনারা ইউজ করছেন এটার মধ্যে এই ফিচারটা নাই, অ্যাজ পার মাই নলেজ। সিসি থেকে আছে, তাহলে এটা মডিফাই করতে পারবেন। ইভেন আপনি যদি রাউন্ডেড না নিয়ে রেক্টেঙ্গেল নেন শুধু, এখানে আপনি কর্নার রেডিয়াস দিতে চাইলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ইনিশিয়ালি যেহেতু নাই সেহেতু আপনাকে উপর প্রথম দিয়ে নিতে হবে। ইলিপস আছে, ইলিপস একই রকম। এখানে ড্র করার যে সিস্টেমটা আছে ইলাস্ট্রেটরের মতোই, অল চেপে সেন্টার হবে, অল ছাড়া নর্মাল হবে, স্পেস বার চেপে সরাতে পারবেন, শিপ চাপলে চারিদিকে সমান হবে, একই রকম। অলরেডি আমরা সিলেকশন টুলেও দেখছি, তাই না? সো এটা নিয়ে আর কথা না বলে ভালো না? একই জিনিস তিনবার দেখানোর কোনো যুক্তি নেই। আচ্ছা, আরেকটা বিষয় যেটা না দেখালেই নয়, লাইনটা আসলে খুব একটা ইউজফুল না, কাস্টম শেপটা আমাদের ইউজফুল। কাস্টম শেপে কি হয়, কাস্টম শেপে যখন যাবেন এখানে কিছু শেপ পাবেন, রেডিমেড শেপ। হয়তো অনেকের কম্পিউটার দেখবেন যে নাই, কি করবেন সেক্ষেত্রে এখানে যাবেন, যাওয়ার পর দেখবেন অল বলে একটা কথা আছে, অল বলে ওকে দিবেন, সব লোড হয়ে যাবে। এখন যেই টুলটা আপনার পছন্দ, এখান থেকে যেই শেপটা আপনার পছন্দ, যেটা আপনি ড্র করতে চান, হয়তো কোনো একটা ডিজাইন আপনার পছন্দ হয়েছে, এটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এখানে ড্র করেন, ড্রোর সময় দেখেন আঁকাবাঁকা আসতেছে, তাহলে কি করবেন, রেশিও অনুযায়ী যদি চান শিপ চাপতে হবে, যদি সেন্টার চান অল চাপবেন, তাহলে আপনি এরকম একটা শেপ পেয়ে যাবেন। দেন এই শেপটাকে যদি আপনি কালার করতে চান বা চেঞ্জ করতে চান, এটা এখনো দেখানো হয়নি, তাই না? কিভাবে কালার করবেন, এখানে ডাবল ক্লিক করেন, ঠিক এই কর্নারটা খেয়াল রাখেন, এই যে 4 কোণা পয়েন্টটা আছে, দেন পিকার চলে আসবে, ওকে করেন। দেখেন কাস্টম শেপ যখন সিলেক্ট থাকবে অথবা যে কোনো শেপেই এখানে দেখেন একটা কি আছে, এটাকে কি বলবো, সেটিংস এর মতো একটা আইকন আছে, চাকতি।
এখানে এসে অনেকগুলো সেটিং আছে, কেউ কোনোটা সিলেক্ট করবে না, সবসময় উপরটা রাখবেন। নিচেরগুলো যখন করেন হয়তো কিউরিসিটি থাকতে পারে, কখনো প্রবলেমে যদি পড়েন তখন কি করবেন, সবসময় উপরটাই সিলেক্ট করে রাখবেন, ফার্স্ট ওয়ান। বাকিগুলো সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, আসলে এগুলো খুব একটা ইউজফুল না। হয়তো ফিচারগুলো দিয়েছে, অ্যাডভান্স ইউজাররা করতে পারে, কিন্তু আমরা যারা বেসিক লেভেলের কাজ করি আমাদের এগুলো প্রয়োজন হয় না। ঠিক আছে, এখানে আরও কিছু বিষয় আছে, যে কম্বাইন শেপ, এগুলো হলো পাথফাইন্ডারের যে কাজগুলো আছে, এই কাজগুলো আমরা একটু পরে দেখাবো, কারণ এখনই যদি এগুলো শিখেন না একটু উল্টাপাল্টা হয়ে যাবেন। হ্যাঁ, এখানে অ্যালাইনমেন্টের কিছু বিষয় আছে, স্ট্যাকিংয়ের কিছু বিষয় আছে, এগুলো পরে দেখাবো। কিছু যদি দেখানো থাকে, ইনিশিয়ালি এটা মনে রাখবেন, কারো যদি এই যে ফ্রম সেন্টার থেকে হয় টিকমার্ক থাকে, এটা উঠাই দিবেন। সব সময় শুধু এইটাই থাকবে, আর কিছু থাকবে না। প্রয়োজন নেই, এটাকে আমি নর্মাল করতে চাই, তখন কি করবেন, তখন ওইটা হলো এই নামের উপরে রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন একটা অপশন আছে, রেস্টারাইজ লেয়ার। রেস্টারাইজ করলে যেটা হবে, এটার স্পট অবজেক্ট হিসেবে থাকবে না, এটা তখন নর্মাল ইমেজ হিসেবে চলে আসবে। এখন যদি আপনি ছোট করেন এটাকে, তারপর যদি এটাকে বড় করেন, বুঝতে পারছেন কি হলো? তার মানে এখন সে আর স্পট অবজেক্ট হিসেবে নাই, নর্মাল লেয়ার হিসেবে আছে। তখন সেটা ইমেজের যে বিহেভ, যে অ্যাটিটিউড, সেই কাজটাই সে করবে। তার মানে যে কোনো স্মার্ট অবজেক্টকে আপনি কনভার্ট করতে পারেন নর্মাল লেয়ারে। ইভেন এটা হলো আমরা এখন এতক্ষণ যে শিখলাম শেপ অবজেক্ট, তাই না? শেপ, এটাকেও যদি আপনি নর্মালে করতে চান, এখানে ক্লিক করে, সরি, এই লেখার উপরে ক্লিক করে এটাকেও রেস্টারাইজ করতে পারেন। তখন আর সে শেপ হিসেবে থাকবে না, তখন সে নর্মাল ইমেজ হিসেবে চলে আসবে। এটার প্রয়োজন খুব কম হয়, কিন্তু কখনো কখনো হতে পারে, অসম্ভবের কিছু নেই। আরেকটা জিনিস আমরা দেখবো, মনে করেন আমার এখানে 2টা বা 3টা ডকুমেন্ট খোলা আছে, বা 4টা ডকুমেন্ট খোলা আছে, আমি এক ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে যাওয়ার উপায় কি? ম্যাকের জন্য একটা সিস্টেম, উইন্ডোজের জন্য আরেকটা সিস্টেম। ম্যাকে যেটা করতে হয়, ম্যাক তো এখানে নাই, উইন্ডোজে আমরা শিখি, সবাই উইন্ডোজ ইউজার। কন্ট্রোল শিফট ট্যাব দিলে একটা থেকে আরেকটা চেঞ্জ হয়। কন্ট্রোল শিফট ট্যাব, এখানে হচ্ছে না, ম্যাকে অন্য কারণে, ম্যাকে তো ডিফারেন্ট। কন্ট্রোল শিফট ট্যাব দিয়ে দেখেন হয় কিনা। আগে একটু দেখেন সবাই, চিটশিট যখন আসবে এখন বিশাল লিস্ট, আপনি কোথায় খুঁজে পাবেন? আপনি সরি, খুঁজে পাওয়ার জন্য প্রথম যে এই আইকনটা আছে, এটা অ্যাপ্রক্সিমেটলি চিন্তা করেন কি আইকন হিসেবে থাকতে পারে? সার্চ না হয়ে অন্য কিছু হতে পারে, যদি সার্চ হিসেবে না পান ম্যাগনিফাই হতে পারে, তাই না? ম্যাগনিফাই হতে পারে। তাহলে আমরা এখানে যাব, ওয়েব সার্চের একটা টেকনিক আমরা জানি, কন্ট্রোল এফ দিলে হয়, ম্যাক্সিমাম ব্রাউজারগুলো এলাও করে কন্ট্রোল এফ। এখানে আমরা প্রথমে সার্চ দিয়ে লিখে দেখি পাই কিনা, সার্চ চলে আসছে। কাজে সার্চ যেখানে চলে আসছে আমরা এটা ইউজ করতে পারি। ইউজ করার উপায় হলো এখান থেকে এই আইকনটা সিলেক্ট করে কপি করবেন, এখান থেকে কপি, দেন আপনি ফটোশপে আসবেন, ফটোশপে এসে পেস্ট করবেন, এই টাইপ টুল নিয়ে দেন পেস্ট করবেন। পেস্ট করলে এরকম 4 কোণে একটা বক্স পাবেন, বুঝতে পারছেন? বক্সটা পেলে কি করবেন, এটা টাইপ টুল দিয়ে সিলেক্ট অবস্থায় এখানে লিখবেন, কি লিখবেন? ফন্ট অসাম, FON 2টা লিখলেই চলে আসবে, ফন্ট অসাম। আপনি পেয়ে গেছেন আপনার কাঙ্ক্ষিত আইকন, তাই না? এখন কি করবেন, সাইজটা মিলাবেন, সাইজটা অনেক বড় আছে, 21 আছে, তাহলে আমরা এখানে 14 করে দেখি, 14 মনে হচ্ছে কাছাকাছি হয়ে যাবে। এটা 100% মিলেনি, কারণ আসলে ওরা ফন্ট অসাম ইউজ করেনি, অন্য কোনো একটা আইকন হয়তো ইউজ করেছে, অন্য আইকন ইউজ করার কারণে এটা আছে। এই আইকনটা কি হতে পারে, আমরা কি একটু গেস করতে পারি? ডাউনলোড, হয়তো ডাউনলোড আমরা নাও পেতে পারি। ডাউনলোড কাছাকাছি পেয়েছে, 100% পাইনি, কারণ ওই আইকনটা নাই আসলে, ওইটা ইউজ করেছে ফন্টোসাম ইউজ করেনি, অন্য কিছু ইউজ করেছে, হোয়াট এভার। আমরা এখান থেকে আপাতত এটাই নেই। দেন পাশে যখন পেস্ট করব, হয়তো যদি সিলেক্ট যেহেতু ছিল চলে আসছে। এখন এই পাশেরটা পাওয়াটা একটু মুশকিল হবে, কারণ এটা আসলে কি বলা মুশকিল, তাই না? আচ্ছা দেখি সার্চ দিয়ে, মেনু নাই,
অপশন বলছেন, অপশন নাই। মোর যদি দেই নাই, মেনু দিয়েছি নাই, তাহলে কি করবেন? বিপদ না? তাহলে এভাবে খুঁজতে থাকেন, পান কিনা, চোখে পড়ে কিনা, নাই। আছে, এখানে দিয়েছে, এই যে দেখেন দিয়েছে। এটার এমন একটা নাম, হ্যাঁ, ইলিপসিস। ইলিপসিস আপনি পাবেন। তাহলে ইলিপসিস আবার সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে এসে পেস্ট করেন, চলে আসলো তিনটা আইকন বসাই দিলেন। টেক্সট আপনারা দিতে পারেন, এখানে শ্যাডো আছে, আপনারা শ্যাডো দিতে পারেন। এখানে একটা ইলিপস আছে, নিতে পারবেন, একটা ইলিপস নিতে পারবেন। এখানে যে প্লাসটা নেবেন সেটা অনেক ওয়েতে নেওয়া যায়। আপনি ফন্ডো সামেতে নিতে পারেন অথবা টাইপ টুল থেকেও নিতে পারেন, তাই না? টাইপ টুল থেকে প্লাস নেওয়া যাবে না, এখান থেকে ক্লিক করে আমি প্লাস লিখে দিলাম, হয়ে যাবে না? এখানে হয়তো মোটা ফন্ট আছে, আপনারা এখানে দেখেন ওপেন সেন্স আছে সম্ভবত আপনাদের এখানে, লাইট ওপেন সেন্স। লাইটের জায়গায় যদি আপনারা সেমি নেন, এখানে 14 আছে, এখানে 24 করেন, হয়ে গেল না প্লাস সাইন? হয়তো এরকম চিকন কাছাকাছি চেষ্টা করবেন নেওয়ার জন্য। হ্যাঁ, নিচে শেড আমরা দিতে পারি, তাই না? তাহলে নেববারটা আমরা নিতে পারবো। তারপরে এই টেক্সটটা লিখতে পারি, এটা হলো হেডলাইন, সাব হেডলাইন, তারপরে বাটন। একটা মানুষের জায়গায় যে কোনো মানুষ আমরা বসাবো, ব্যাকগ্রাউন্ড আমাদের এরকম কালার থাকবে। সেই ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে রাফ করতে হলে আমরা কিভাবে মানুষকে কাট আউট করতে পারি। এইখানে দুটো আইকন আছে অ্যারো সিম্বল দিয়ে, এটাতে শেড আছে, এটাতে নাই, তাই না? এটাতে ড্রপ শেডও আছে, কিন্তু এটাতে ড্রপ শেডও নাই। করতে পারবো না? আচ্ছা, আমি যেটা করব, তিনটা নিউজ সিস্টেমটা করবো, যে নিউজ অথবা এটাকে বলে ব্লগ। দেন আমরা এটাকে সেন্টার করার একটা টেকনিক অলরেডি শিখে গেছি। যে কোনো লেয়ার সিলেক্ট করে অল যদি দেই এবং মুভ টুলে থাকি, আমরা এই অ্যালাইনমেন্টগুলো পাবো। এখন যদি সেন্টার করে দেই, সেন্টারে চলে আসবে। টাইপটা যেহেতু বড় ছোট হতে পারে, সেক্ষেত্রে এটাকে যদি আমরা টাইপেরও সেন্টার অ্যালাইন রাখি, তাহলে সুবিধা হবে, যেটাকে আমরা কম বেশি করলেও সেন্টার আর বারবার করতে হবে না, অটো সেন্টার হয়ে যাবে। এখন একটা হেডলাইনের সাইজ কত হওয়া উচিত? মিনিমাম 24, আমরা 30ও করতে পারি। হেডলাইনটা ব্ল্যাক কালার আছে, তাই না? দেখতে পাচ্ছি কটকটা ব্ল্যাক আছে, আসলে খুব ব্ল্যাক দেখতে ভালো লাগে না। আমরা সেখানে একটু কালার চেঞ্জ করতে পারি, আমরা এস টাইপের একটা কালার দিতে পারি, যেটা একটু লাইট কালার হবে দেখতে। আপনাদের শুরু থেকে বলেছিলাম যে মেজারমেন্ট নিয়ে কাজ করতে হবে। এখানে যে মেজারমেন্টটা আছে, প্রতিটা কলাম আছে 70 করে, 70 পিক্সেল। আর এই মাঝখানে যে স্পেসটা আছে এটাকে বলে গাটার। গাটার হলো 30 পিক্সেল। তাহলে কত হলো? 30 আর 70 100, তার মানে এক একটা 100 করে আছে। কিন্তু এইখানে সমস্যা আছে, এটার পরে কিন্তু আর 30টা নাই, এটার আগেও 30টা নাই। তাহলে এখানে শুধু 70 পাচ্ছেন, পরবর্তীতে একটা করে 100 করে থাকছে। সেই ক্ষেত্রে আপনাকে মেজারমেন্ট সেট করতে হবে যে আমি কয় কলাম করে নিব, আমার নিউজটা কয় কলামের হবে। এখানে টোটাল কলাম আছে 12টা, একটু কাউন্ট করে দেখেন, 12টা কলাম আছে, তাই না? 12টা আছে না? 12টা কলাম আছে। তাইলে 12টা কলামকে আপনি কিভাবে ভাগ করতে পারেন? আপনি কি 5 কলাম করে, মানে 5 ভাগ করতে পারবেন 12 কলামকে? করা যাবে? আমার 12টা কলাম আছে, এখন যদি 5 ভাগ করতে চাই, হবে না। হয়তো আমি 3টা করে যদি নেই, তাহলে 3 4 12 হতে পারে, 4টা করে কলাম যাবে। অথবা যদি 4টা আইটেম নেই, তাহলে 3টা করে কলাম হতে পারে, 3 4 12। অথবা 2টা করে কলাম হতে পারে, তাহলে 6টা আইটেম নিতে পারবো। আমি 4 কলাম করে নেই, তাহলে সুবিধা হবে। 4 কলামে কত পাবো? 4 কলামে 400 পাওয়ার কথা, তাই না? আসলে কি 400 পাবো? দেখি টান দিয়ে। কত পেয়েছে? 370। কেন পেলাম না 400?
না 30 আছে, কিন্তু আমার পরে যে একটা গাটার, এই গাটারটা হলো আমরা নিউজ পেপার পড়ি না রেগুলার, নিউজ পেপার মাঝখানে একটা স্পেস থাকে না, বাদ থাকে না, তাহলে আমি একটা ডিজাইন করব, ডিজাইনে যদি মাঝখানে একটার পরে একটা লেগে যায়, গাটারটা না থাকে, তাহলে দেখতে সুন্দর লাগবে না। সেজন্য আমরা 30 বাদ দিব, 30 পিক্সেল কম থাকবে, 400 হবে না। এখানে আমরা লিখেও দিতে পারি 300। আমরা ইমেজটা যেই সাইজ নিয়েছি দেখতে ভালো লাগছে না, 370-এর সাথে অ্যাপ্রক্সিমেটলি আমরা হয়তো 280 নিতে পারি, তাহলে দেখতে সুন্দর লাগবে। তাহলে প্রথমে আপনি যখনই কোনো ইমেজ সেট করবেন, যেখানে ইমেজ দিবেন, প্ল্যান করবেন, তখনই আপনাকে একটা শেপ নিতে হবে। শেপটা যে কোনো কালার দেন, কিন্তু অ্যাশ কালার দিলে ভালো। আচ্ছা, এখন ক্যানভাস নেওয়ার পর আমার মনে হলো নিচে জায়গা নেই, আমাকে একটু জায়গা বাড়াতে হবে। তাহলে কি করবেন, ক্যানভাস সাইজ থেকে ক্যানভাস সাইজ যাবেন, নিচে সিলেক্ট করে এখানে বাড়িয়ে নিতে পারেন। 600 আছে, এখানে আমি 1500 করে নিলাম। আচ্ছা, আমি যেহেতু ব্লগ বানাবো, ব্লগ ডিজাইন আপনারা অহরহ দেখে থাকেন, হয়তো খেয়াল করেননি কখনো। এখানে একটা টাইটেল থাকা উচিত, ব্লগের একটা টাইটেল থাকে। আচ্ছা, টাইটেলটা নেওয়ার সময় আমরা দুইভাবে নিতে পারি, একটা হলো ক্লিক করে নিতে পারি, একটা ড্র্যাগ করে নিতে পারি। যেহেতু আমার 2 লাইনে বেশি হবে না, কন্টিনিউ টেক্সট হবে না টাইটেলটা, সেক্ষেত্রে আমার 1 লাইনও নিতে পারি বা এই সিস্টেমও নিতে পারি। এখানে নিলাম, টেক্সট লাইন সেন্টার আছে, আমি এটাকে লেফট লাইন করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। সাইজটা অনেক বড় আছে ফন্টের, আমি এটাকে 18 করে দিতে পারি টাইটেলের জন্য। 18 বেশি ছোট হয়ে যায়, 22 করতে পারি সামথিং। আপনি যদি আর কিছু লিখতে চান লিখতে পারেন, আমি জাস্ট এটুকুই শেষ করলাম। দেন একটা ব্লগের কন্টিনিউ টেক্সট থাকবে। এখন আমরা জানি ডামি টেক্সট আনার একটা টেকনিক আছে, তাই না? বডি টেক্সট কত হওয়া উচিত? বডি টেক্সট 14 অথবা 16 হওয়া উচিত সব সময়। যদি আমার 14 হয়, তাইলে এটার লাইন হাইট কত হবে বলেন তো? 21 হবে। আমরা ডামি টেক্সট আনতে পারি, কোথায় পাবো বলেন তো? গেলাম, ফন্টটা সেমি বোল্ড আছে, বেশি মোটা লাগছে, ভালো লাগছে না, তাই না? এটাকে আমরা রেগুলার করে দিতে পারি। এখন যদি গাইডটা হাইড করে দেখি যে কেমন লাগে, ভালো লাগছে কিনা। অতটা ভালো লাগছে না, কারণ টাইটেলের কালার এই কালার মিলে গেছে, তাই না? তাহলে সেক্ষেত্রে টেক্সটের কালারটাকে একটু লাইট করে দিয়ে দেখি ভালো লাগে কিনা। আবার রিডেবিলিটি থাকতে হবে, বেশি লাইট হলে ভালো লাগবে না। এখন একটু ডিফারেন্সিয়াল মনে হচ্ছে না? হাইলাইটটা মানে টাইটেলটা একটু বের হয়ে আসছে না, যেহেতু ডিপ কালার আছে আর টেক্সটটা হলো লাইট কালার আছে। এখন এখানে হাইফেনেশন আছে, হাইফেনেশন পড়তে ভালো লাগে না, সেই ক্ষেত্রে কি করবেন, হাইফেনেশন তুলে দিবেন, প্যারাগ্রাফে যাবেন, হাইফেনেশন টিকমার্ক তুলে দিবেন। যেহেতু আমি ডামি বানাচ্ছি, ডামিতে দেখেন এই জায়গাটা বেশি ফাঁকা হয়ে গেছে, ভালো লাগছে না, সেই ক্ষেত্রে চেষ্টা করবেন এরকম করে মিলাই দেওয়ার জন্য। আচ্ছা, এখন স্পেসিংটা কিভাবে দিবেন? দাঁড়ান, আসতেছে। এই স্পেসিংটা কত দূর হওয়া উচিত, এটা একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট ফিক্স করে নিতে পারেন। আপনি যখন একটা ডিজাইন সেট করবেন, তখন ফিক্স করতে পারেন কীরকম হয়। নর্মালি 30, 40, 50 এক একজন এক এক রকম দিয়ে থাকে। আপনি হয়তো এটা সমান দিতে পারেন বা 1.5 গুণ দিতে পারেন। প্রথমে টাইপের হাইটটা মাপেন কত আছে। টাইপের হাইটটা আছে 17, আপনি 17 দোকানে 34 যদি দেন, দেখি কেমন লাগে। এখানে আমি 34 নিতে পারি, 34। আমার মনে হয় দেখতে ভালো লাগছে। নিচের যে হাইটটা নেবেন সেটা কত নেবেন? নিচের যে ফন্ট সাইজটা আছে, এটার হাইট আছে 10, তাহলে আমরা এখানে 20 নিতে পারি। 20 আছে, একটু হয়তো উপরে আছে।
এখন অ্যালাইনমেন্টের বিষয় আছে, তাহলে কি করবেন, তিনটা ধরে লেফট অ্যালাইন যদি দিয়ে দেন তিনটা লেফটে চলে আসবে। দেখতে হয়তো অনেক সময় মনে হচ্ছে না একটু কম বেশি আছে, হোয়াটএভার, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। যেহেতু উপরে আছে এটা, তার মানে আমরা লেয়ার অ্যারেঞ্জমেন্টটা ওরকম যদি করি তাহলে দেখতে ভালো লাগবে। টাইটেলটা তার উপরে দেবেন, তিনটা হলো। এখন তিনটা মিলিয়ে যদি আমরা একটা গ্রুপ করে ফেলি ভালো হয় না? এটা নাম দিতে পারি পোস্ট ওয়ান। আচ্ছা, এখন মনে হলো যে আমার আসলে একটা ব্লগে তো আসলে রিড মোড থাকা উচিত, আরো কিছু টেক্সট এখানে থাকতে পারে। তাহলে আমরা এখানে একটা বাটন বানাবো। এদিকটা একটা বাটন দেব। বাটনটা আমরা কিভাবে মেজারমেন্ট নিব, সাইজটা কত হবে, তাই না? আচ্ছা, সেই ক্ষেত্রে বাটনটা বানানোর আগে যেটা করবেন, লেখাটা লিখে ফেলবেন। এখানে লিখতে পারেন রিড মোড। রিড মোডের ডিস্টেন্স কত আছে, মানে এটার হাইট কত, উইথ কত, সেটা দেখেন। সেটা দেখার উপায় হলো কন্ট্রোল চেপে যখন এখানে ক্লিক করবেন একটা সিলেকশন আসবে। এখন এই সিলেকশনটার হাইট উইথ দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে উইন্ডোতে গিয়ে আপনারা ইনফো পাবেন। এখানে দেখেন 70/12 আছে, এখানে 70 আছে, এখানে 12 আছে। আচ্ছা, এটার সাথে যেটা করতে পারেন, আপনি যখন বক্সটা বানাবেন রেক্টেঙ্গেল, মানে নিচে বাটনটা বানাবেন, বাটনের জন্য আপনি এটার সাথে অ্যাড করতে পারেন। এদিকে ছিল 70, এদিকে ছিল 12, তাই না? এখন কি করবেন, এর সাথে মিনিমাম 20 অথবা 30 অথবা 25, এক একজন এক এক রকম স্পেস দিয়ে থাকে, আপনি 20 দিতে পারেন। তাহলে 70-র সাথে 20 যোগ করলে কত হয়? হ্যাঁ, আর আমার তো দুই পাশে হবে, তাহলে কত হবে? 110 হওয়া উচিত, তাই না? মানে বাম পাশে 20, ডান পাশে 20, তাহলে 40 যোগ হবে। তাহলে আছে আমার 70, 70-র সাথে 40 হলে 110। হাইট আছে কত আমার? 12 ছিল, ফন্টার হাইট ছিল 12। তাহলে আমি উপরে নিচে যদি সমান রাখতে চাই তাহলে কত দিব? হ্যাঁ, 42 না 52? 52 হলে অনেক বেশি হয়ে যায়, তাহলে আমি 10 করে রাখতে পারি। তাহলে আমি 32 দিই, তাহলে উপরে 10 নিচে 10, আর এটার হাইট আছে অলরেডি 12। এখন এই দুইটা জিনিস সিলেক্ট করে আমরা যদি এই অ্যালাইনমেন্টটা ইউজ করি, অটোমেটিকলি আমার সেন্টার হয়ে যাচ্ছে। এখন এটা কিন্তু আলাদা একটা পার্ট, এটাকে যদি আমরা গ্রুপ করি, নাম দিব হলো কি দিব বলেন তো? বাটন। হ্যাঁ, অথবা রিড মোর বাটন দিতে পারি, তাহলে একদম রিলেভেন্ট হলো রিড মোর বাটন। এখন এই দুইটাকে ধরে আমরা আরেকটা গ্রুপ বানাই ফেলতে পারি, অথবা রিড মোরটাকে এর মধ্যে পুশ করতে পারি, মানে হলো এর মধ্যে দিয়ে দিলাম একটা গ্রুপের মধ্যে। আচ্ছা, ছবি বসানোর সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিই যে আপনারা কিরকম করে ছবি বসাবেন। ছবি বসাতে হলে কি করবেন, আপনি ছবিটা আগে নেবেন, যে এই ছবিটা আপনি সিলেক্ট করবেন, আনুমানিক একটা নেন অথবা পুরোটাই সিলেক্ট করেন, কোনো সমস্যা নেই। কন্ট্রোল সি, তারপর এটা ক্লোজ করে দিব। এখানে এনে কোথায় আমি পেস্ট করবো, তাই না? যেহেতু ইমেজটা আমার বসবে এই জায়গাটায়, তাহলে আগে এটা সিলেক্ট করতে পারি। রাইট বাটন ক্লিক করলে আমরা এটা সিলেক্ট করতে পারবো, এটা সিলেক্ট থাকবে। তার ঠিক উপরে আমরা পেস্ট করব। উপরে পেস্ট করলে ঢেকে গেল, কিন্তু আমার দরকার হলো নির্দিষ্ট এরিয়ার মধ্যে। এই জন্য একটা টেকনিক আপনাদের বাকি ছিল, সেটা বলে ক্লিপিং মাস্ক। আপনারা লেয়ার মাস্ক দেখেছিলেন, ক্লিপিং মাস্কটা দেখেন নাই, তাই না? ক্লিপিং মাস্কটা করার জন্য অল্ট কি চেপে, কিবোর্ডে অল্ট কি চেপে এই দুইটা লেয়ারের মাঝখানে ক্লিক করতে পারেন। তাহলে দেখবেন কি হবে, আপনার নিচে যে শেপটা আছে এই শেপ দিয়ে যতটুকু এরিয়া দেখা যায়, মানে শেপটা যতটুকু আছে ইমেজটা ঠিক ততটুকু জায়গায় দেখাবে, বাকি জায়গাটুকু দেখাবে না। এখন আপনি পুরো ইমেজটা কন্ট্রোল টি দিলে সিলেক্ট করতে পারবেন। তাহলে আমার এখানে মুখ্য উদ্দেশ্য ছিল একটা দেখা যাচ্ছে না, তাহলে কি করবেন, আমরা এখান থেকে টেনে ছোট করতে পারি। রেশ অনুযায়ী সবসময় মনে রাখবেন শিফট চেপে এবং কর্নার ধরে ছোট করবেন।